আমাদের প্রত্যেকেরই জীবনে একটা অবসর আছে। আমরা নিজেদের মতন করে সেই অবসর সময়টাকে খোঁজার চেষ্টা করিও বটে, কিন্তু অনেক সময় মনে হয় যে সেই অবসর বোধহয় আর পেলাম না। সারাদিনের নানা পরিশ্রম বা সারা মাসের নানা পরিশ্রম, তার ভেতরেও আমাদের একটা অবসর খুঁজতে হয়। বাঙালি মাত্র এই অবসর যখন খোঁজে তখন বাঙালির একটা নিজস্ব দর্শন থাকে। বাঙালি অবসর সময় প্রচুর কথা বলে, আড্ডা মারে, পারস্পরিক কথালাপ চলে, আর তার সাথে সাথে বাঙালির একটা অদ্ভুত অভ্যেস আছে, বাঙালি সাহিত্য চর্চা করে। গড়পড়তা বাঙালির 16 বছর বয়স হলেই কিন্তু কাঁচা পাকা হাতে কোনো কবিতা লেখা চলে আসে অথবা গল্প। আসলে এই একটা প্রভাব। আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ, সেই ভাষাতে কথা বলি, ফলত বাংলা সাহিত্য বোধহয় আমাদের একটা আভিজাত্যকে দর্শন করে নিয়ে যায়। আজকের ভাবে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। তার কারণ আপনারা জানেন যে এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট মানুষজন এসেছেন। বাংলা দূরদর্শনের যে ধরনের অনুষ্ঠান হয়, আমাদের অনুষ্ঠান তার থেকে একেবারে ভিন্নধর্মী, একেবারে অন্যরকম। যে সমস্ত মানুষজনেরা যারা কাজ করছেন একদম নীরবে, একটু অন্যরকম ভাবে, একটু অন্যরকম লেখা, একটু অন্যরকম সংস্কৃতি, একটু অন্যরকম সৃজনশীলতা, সেই সমস্ত মানুষজনের সাথে আমরা কথা বলি, তারা আমাদের সাথে কথা বলেন এবং আমরা আপ্লুত হই, সমৃদ্ধ হইও বটে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক এবং মাস্টারমশাই সন্তোষ হালদার। সন্তোষবাবু দীর্ঘ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে লিখছেন। তার লেখার ভিতরে, তার লেখার সূত্রতার ভিতরে তিনি প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন, প্রতিনিয়তই তার নিজের দর্শনকে বদল করছেন। আর সেই বদল করতে করতে তার লেখা হয়ে যাচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, ফিচার, এমনকি বিশেষ প্রবন্ধ বটে। আজকে আমরা সন্তোষবাবুর সাথে কথা বলবো। শুধু কথাই বলবো না, বরং তার সাহিত্য দর্শনের সাথে আমাদের একটা পরিচিতি ঘটবে এবং আপনারা এক অন্য ভাবনার সাথে চালিত হবেন বলে আমাদের বিশ্বাস। নমস্কার সন্তোষ দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। একটা দীর্ঘদিন ধরে সাহিত্যের চর্চা, একটা দীর্ঘদিন ধরে সাহিত্যের লেখা, ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষ, তারপর জীবনযুদ্ধ, সেই জীবনযুদ্ধের সাথে লড়াই করতে করতে জীবনকে দেখা, জীবনের সংস্কৃতি, তারপর বোধহয় একটা সময় বেঁচে থাকার জন্য শুধু জীবনযাপন। এই বেঁচে থাকার জীবনযাপনের সাথে সাথে কলম কিন্তু আপনার হাত ছাড়েনি, কলমকে আপনি সঙ্গী রেখেছেন। অন্তত আপনার সাথে আমি দীর্ঘ আড্ডায় বুঝতে পেরেছি এবং সে আমাদের আলোচনা এসছে, প্রচুর গল্প এসছে। কলমকে ছাড়লেন না, নাকি কলমই আপনাকে ছাড়ল না? প্রথমে নমস্কার জানিয়ে শুরু করি এবং সর্বপ্রথম নমস্কার জানাবো আমার একজন সৌভাগ্যবশত জীবনে এসেছিলেন মাস্টারমশাই জগদীশ চন্দ্র বিশ্বাস। তিনি অপ্রিয় জগদীশ লিখতেন, বলতেন অপ্রিয় জগদীশ। অনেকদিন জিজ্ঞাসা করে তার উত্তর পাইনি। তা স্যার, আজকে আমার জীবনে এই মহেন্দ্রক্ষণে আপনার উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে আমার বিষয়ে কথা বলবো। যে জগদীশবাবু আপনার মাস্টারমশাই যখন, অতএব আমরা আমাদের তরফ থেকে তাকে প্রণাম জানাই। তিনি এখনো বর্ষিয়ান ব্যক্তি এবং তার প্রসঙ্গে আমি পূর্বের দিন আমি বলেছিলাম অনেকটাই। তা আমি সরাসরি প্রসঙ্গে আসছি যে বোধহয় কলম আমাকে ছাড়েনি, কেননা এক সময় আমি বিচ্ছিন্নই হয়ে গিয়েছিলাম। ওই স্যারের তত্ত্বাবধানেই আমি 7-8 থেকেই লেখাটা শুরু করেছিলাম এবং আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, যে আমার লেখা কেউ দেখুক এটা আমি পছন্দ করতাম না, কিংবা দেখাতে লজ্জা পেতাম। যাই হোক, এরকম একটা ব্যাপার ছিল। ঘটনাক্রমে মাস্টারমশাইকে দেখে, মাস্টারমশাইয়ের কথা শুনে মনে হয়েছিল এই মানুষটাকে বিশ্বাস করা যায়। তাই একদিন দুরু বুকে আমি আমার সেই লেখা যা কিছু সেটা সেই খাতাখানা নিয়ে স্যারের কাছে গিয়েছিলাম এবং তিনি দারুণভাবে আমাকে উৎসাহিত করেছিলেন এবং ছেলে মানুষের মতো আনন্দ প্রকাশ করেছিলেন। এই যে মাস্টারমশাইয়ের প্রাথমিক অর্থাৎ কিনা মাস্টারমশাই তো সব থেকে বেশি সুখী হন, হর্ষিত হন,
গর্বিত বোধ করেন তার ছাত্র যখন কোনো একটা নতুন কিছু করতে চায়। পাশাপাশি একটা লাইন একটু জিজ্ঞেস করছি, সেটা হলো আপনি তো খুব ভাগ্যবান, আপনার খুব লবজ্জাদা কপাল, তার কারণ মাস্টারমশাই বোধহয় তখন বোধহয় কিছুটা গাইডও করে দিচ্ছিলেন, কিছুটা কারেকশন করে দিচ্ছিলেন। অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এত দীর্ঘ পথ পেরিয়ে এসে আমার সেই খাতা, মানে আমার ম্যানুস্ক্রিপ্ট সব কিছুই আমার কাছেই আছে, এখনো আছে, তা সে খাতা দেখলে আমার নিজেরই লজ্জা করে। অথচ সেই খাতা দেখে মাস্টারমশাই অনেক জায়গায় তিনি সেগুলো ঠিকঠাক করেছেন, এবং ক্লাসে যতবার দেখা হয়েছে, বাড়িতে যতবার গেছি, আসলে এই 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 সংকোচটা কিছুই না, বয়স বাড়ার সাথে সাথে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে, এবং এই অভিজ্ঞতা যত বাড়ে তত মানুষের দেখার দৃষ্টিকোণ দৃষ্টিপত্র বেড়ে যায়। ফলত যারা লেখালেখি করেন, আপনারা যারা লেখালেখি করছেন, সেই লেখালেখির দৃষ্টিপাত দৃষ্টিকোণগুলো বেড়ে যাচ্ছে, অন্যরকমভাবে বদলে যায়। আপনার লেখার ভেতরেই আপনার একটি বই দৃষ্টিকোণ, এবং আপনার আরও অন্যান্য বইয়ের ক্ষেত্রে আমি বলছি, আপনার লেখার ভেতরে আপনি খুব সুচারুভাবে স্বচ্ছন্দভাবে এগোন না। এটা আমি আপনাকে সরাসরি বলছি, কিছু মনে করবেন না, আমার দৃষ্টতা নেবেন না। আপনি বহু ক্ষেত্রেই আপনার লেখার ভেতরে একটা দর্শনকে যদি বলি খুব প্রথিত করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে কিন্তু পাঠক হারিয়ে যাচ্ছে। পাঠক বুঝতে পারছে না যে এই মানুষটি কি খুব রাগী, সমাজের প্রতি কি খুব প্রচণ্ড উত্তেজিত। আপনার লেখার ভেতরে আমি একদম সরাসরি সব লেখায় যেহেতু আমার পড়া, সেই জায়গাতে আমার কিন্তু খুব, আমি এখন প্রচুর দর্শক দেখছেন সেটা জিজ্ঞেস করছি, কিন্তু অদ্ভুত ব্যাপারে সেই লেখা যখন আস্তে আস্তে এগোচ্ছে, সে আদর্শগত ভাবনার দিকে যখন আপনার এগোচ্ছে, তখন কিন্তু আপনি আবার যেন সেই পুনরায় প্রথমের দিকে কিন্তু নিয়ে আসতে চাইছেন, নিয়ে আসতে এগিয়েছে। এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? খুব একটা ভুল নয়। আমার একটা দ্বন্দ্ব কাজ করে মনের মধ্যে, সেটা মানে আমার জীবনের সঙ্গেই একেবারে সম্পৃক্ত বলা যেতে পারে। কেননা আমি একসময় এরকম দিশাহারা মতো কুলে পৌঁছানোর চেষ্টা করেছি, তা আমার লেখার মধ্যে ঠিক সেই রকম একটা প্রবাহ আছে না। কিন্তু দিশাহারা মতো আপনি এটা এটা আপনার লেখার ভেতরে, কাহিনী ভেতরে আমি পেয়েছি, কিন্তু আবার এটাও তো ঠিক, সেই কুল নাই সীমা নাই, কিন্তু কুল নাই সীমা নাই থেকেও আপনি কিন্তু পরম আক্লেশে, পরম আশ্লেষে আপনি কিন্তু শেষ পর্যন্ত কুল পেয়েছেন। আপনি কিন্তু শেষ পর্যন্ত সেই কুলকে আঁকড়ে ধরেছেন, এবং এই যে আঁকড়ে যে ধরতে পারা যায়, একটা যে ইচ্ছা, ইতিবাচকতা, সেটাই কিন্তু প্রভাব পড়ছে আপনার লেখার ভিতরে। হ্যাঁ, এটা যথার্থ। কেননা আমি যে পারা যায়, আমি দেখবেন, আমি লক্ষ্য করবেন, আমি কোনো আংটি বা তাবিজ কবজ এই সমস্তগুলো ধারণ করি না। আমি যে মানে দুর্যোগের মধ্যে পড়ে গেছিলাম, পড়তে হয়েছিল ঘটনাক্রমে, এবং বাংলাদেশ থেকে এদেশে আসা, হঠাৎ আর কি ওই স্বাধীনতা সংগ্রাম, তার বিধ্বস্ত 3টে খণ্ড ভারতবর্ষ, বাস্তুচ্যুত হয়ে মানুষগুলো এবারে আসা, এবং সেখানে কিছু মানুষ মানে একেবারে উঁচু তলায় উঠে গেল, কিছু মানুষ একেবারে সর্বহারা হয়ে গেল। আমি সেই সর্বহারার দলভুক্ত হয়ে গেছিলাম। তাতে করে আমার জীবন সংগ্রামটা এত কঠিন স্তরে চলে গিয়েছিল, আমার পড়াশোনা এক সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। সেখান থেকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আপনাদের শুভেচ্ছায় বলতে পারেন। আমার একটা প্রচেষ্টা এই যে আমি রামমোহনকে অনুসরণ করেছি, বিদ্যাসাগরকে দেখেছি, এদের যে পৌরুষ, এদের যে চিন্তাধারা, যুক্তি, বিজ্ঞানসম্মত, আমি সেইটাকে গ্রহণ করেছি। যে না, মানুষ নিজের ঘর নিজে তৈরি করে, তুমি বড় হয়ে উপরে উঠবে না ছোট হয়ে নিচে পড়ে থাকবে। এই যে নিজের ঘর, এই যে নিজের নির্মাণ, কিন্তু এটা তো মানবেন সন্তোষ দা, সেটা হলো যে সবসময় যে নিজের মান, মানে নিজের ঘর নির্মাণ, নিজের পুরোটা নির্মাণ, সেটা তো অনেক সময় লাগে, এবং সবসময় পারিপার্শ্বিকতা, সামাজিকতা, এইগুলো কিন্তু সবসময় তাকে যে খুব সাথ দেয় সবসময় তা কিন্তু নয়। অবশ্যই স্বীকার করে নিয়েই আমি এগিয়েছি, এটা আমার অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হয়েছে, এবং সেইগুলোই আমি মানুষকে বলতে চাইছি। এই অভিজ্ঞতার সূত্রটাতেই আপনাকে যেটা বলতে চাইছি, ওইখানেই কিন্তু আপনার ইতিবাচকতা, যে কথাটা বলতে চাইছিলাম, যে অর্থাৎ কিনা এই লড়াইটা চালিয়ে যেতে হবে, যুদ্ধটা চালিয়ে যেতে হবে, এবং সেই যুদ্ধটা চালিয়ে যেতে যেতেই কিন্তু একটা সময় কোনো না কোনো একটা আলোর পথ পাওয়া যাবে। এই আলোর পথটাই কিন্তু সন্তোষবাবু খুঁজেছেন, দীর্ঘদিন ধরে খুঁজেছেন।
আর সেই জন্যই তিনি যখন লিখছেন তখন তিনি বলছেন যে আমি তো আমাকে দেখার শুধু চেষ্টা করছি না, তিনি বলছেন যে আমি সমাজকে অন্তত কিছু আমার দেওয়া কিছু ভাবনাকে আমি চেষ্টা করছি। নিছক গল্প বা উপন্যাস বা কবিতা লেখা নয়, তার ভেতরে কিন্তু পরতে পরতে জড়িয়ে আছে একেবারে নিজস্ব জীবন দর্শন। সত্যি কি সেই জীবন দর্শনের সাথে বিভিন্ন মানুষের যে ভাবনা, যে সংস্কৃতি আছে তাকে তিনি মেলাতে পেরেছে, নাকি ওই যে বললেন প্রথম দিকে একেবারেই নেপথ্যে চুপ করে থাকা, নিজের মতন করে কাজ করা? এটা একটু জেনে নেওয়ার প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি পর ফিরে আসছি, সাথে থাকুন। লেখক প্রাবন্ধিক সন্তোষ সর্দার। সন্তোষ যে বিরতির আগে কথা হচ্ছিল, দেখুন প্রতিটা মানুষের ক্ষেত্রে একজন মানুষ তিনি তো তার মতন করে বেঁচে থাকেন, কিন্তু তার একটা নিজস্ব দর্শন তৈরি হয় এবং সেই দর্শন তো বদল হতে হতে যায়। এই দর্শন যে বদল হয়, তিনি যে দর্শনকে বদল করছেন বা একটা নতুন দর্শনে তিনি তার ভেতরে থাকছেন, এটা কিন্তু এই সৃজনশীল মানুষজনেরা, যারা আপনাদের মতো মানুষজনেরা, সৃষ্টিশীল মানুষজনেরা, তাদের উপর অনেকে নির্ভর করে। কিন্তু তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামাজিক যে চক্র সেটাকে কিন্তু তারা কিছুটা ঘোরান। অস্বীকার করতে পারেন কি? আপনারা তো সেই দায়বদ্ধতা আছে। না, অস্বীকার করি না। আমি ব্যক্তি জীবনে একজন শিক্ষক, উপরন্তু এক সময় যখন আমি শিক্ষকতায় আসিনি, সে সময় আমি টিউশনি করেছি, তাও গ্রামগঞ্জের টিউশনি। বেশ এই প্রসঙ্গে একটু মজার কথা যে আমি যেহেতু নিজে দরিদ্র ঘরের ছেলে মেয়েদের আমি ফেরাতাম না। বাবা একটা কথা বলতেন যে দেখ, তোর খাওয়া জুটুক না জুটুক, তুই অন্যের যখন শিখতে আসবে তোর কাছে, তুই তাকে ফেরাবি না, তুই তাকে শেখাবি। এই মাস্টারমশাইয়ের এই যে দায়বদ্ধতা, এটা কিন্তু শুধুমাত্র দায়বদ্ধতা না, এটা বোধহয় তৃপ্তিগত বটে। হ্যাঁ, তাই না? এবং আমার ক্ষেত্রে সেটা প্রচুর পরিমাণে আছে। এখন আমার সেই সময়ের ছাত্রছাত্রী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি এক্সিকিউটিভ অফিসার, প্রথম র্যাঙ্কের অফিসার পর্যন্ত হয়ে গেছে। এবং তাদের বাড়িতে গেছি, তাদের চালে খড় নেই, দাওয়ায় মাটি সে বর্ষায় ধুয়ে গেছে, এরকম জায়গায়। তো তাদের আমি আত্মার আত্মীয় হয়ে গেছি। এই আত্মার আত্মীয়তাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসলে কি হয়, এটা মাস্টারমশাই, তাই না? এই পরিচয়টা কিন্তু মাস্টারমশাই জীবনে, মানুষের জীবনে প্রথম অভিভাবক তার বাবা মা এবং তার পরবর্তী অভিভাবকই কিন্তু মাস্টারমশাই। তাই খুব স্বাভাবিকভাবে মাস্টারমশাইয়ের যে জীবন দর্শন, মাস্টারমশাইয়ের যে ভাবনা, সেখানেও তাকে কিন্তু আরো অন্যরকমভাবে কাজ করতে হয়। আপনার লেখার ভিতরে আপনি দীর্ঘ লেখালেখি করেন এবং সেই দীর্ঘ লেখালেখির ভেতরে গল্প উপন্যাসের ক্ষেত্রে সেখানে আপনার চরিত্রগুলো বড় অদ্ভুত, এবং সেই অদ্ভুত চরিত্রের ভেতরে বোধহয় ছোট ছোট এমন এক একটা চরিত্রের ভিতরে আবার অনেকগুলো ফোল্ডার করেছেন আপনি। এইটা বড় বেশ মজার লেগেছে আমার কাছে অন্তত, যে একটা চরিত্র তাকে আমি প্রথমে একরকমভাবে দেখছি, বোঝার চেষ্টা করছি, কিন্তু গল্প উপন্যাস যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি যখন এগোচ্ছেন, তখন আমার ওই চরিত্রটারই আবার একটা চরিত্রকে আপনি বদলে দিলেন, একটু ফোল্ড, একটা অন্য ফোল্ডে নিয়ে। এইটা কারণটা কি? এটা কি পাঠককে একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি করার প্রচেষ্টা? সেটা নয়, আমি জীবনকে যেভাবে দেখি, এটা আমার ব্যক্তিগত একটা উপলব্ধির জায়গা। দেখেছি জীবনটা বহতা নদীর মতন। ও রবীন্দ্রনাথও বলেছেন কিন্তু যে যেখানে আমরা চলতে চলতে একটা বাঁক নিই, তা প্রতিনিয়ত জীবনের যে চলমানতা, সেই চলমানতার ক্ষেত্র বিশেষে আমরা দেখছি আমরা পাল্টে যাচ্ছি। একটু আগেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কথা বলছিলাম, রবীন্দ্রনাথ প্রতিনিয়ত নতুন রবীন্দ্রনাথ হয়েছেন। তাহলে আমরা যারা রবীন্দ্র মনস্ক বা হওয়ার চেষ্টা করছি, বা যারা পাঠক, তারা এটা তো স্বীকার করব যে ধাপে ধাপে আমরা মানুষেরা প্রতিনিয়ত পাল্টাই। আমি আমাকেই জানবো। উপনিষদে একটা কথা আছে যে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। নিজেকে জানার চাইতে বড় জানা আর কিছু নেই। নিজের মধ্যে অনন্ত জগৎ আছে, তা সেই অনাবিষ্কৃত আমি। কিন্তু এই অনেক সময় এইটা কি হয় না, যে এই আবিষ্কৃত আমিকে যখন আবিষ্কার করা গেল, তখন সে আবিষ্কার করার যে একটা
মানসিক তৃপ্তি, আত্মতৃপ্তি, এবং আসলে আত্মতৃপ্তিটা আত্মবীক্ষণ হয়ে গেল, তাই না? আত্মবীক্ষণ হয়ে চলে এলো নিজের কাছে, সেটা মানুষকে ছড়িয়ে দেওয়া। এবং এই ছড়িয়ে দেওয়াটা সবাই পারেন না, এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যারা লিখতে পারেন, যারা কলম নিয়ে কাজ করেন, যারা কলমের ভাবনা নিয়ে কলমের জগতে জীবনকে দেখাতে চেষ্টা করেন, তাদের তো দায়িত্বপত্রটা বেড়ে গেল, অনেক অনেক বেড়ে যায়। অবশ্যই এখানে বিবেকানন্দকে আমি স্মরণ করব। তিনি বলছেন যে জন্মেছিস যদি একটা দাগ রাখ, তা দাগ কি আমি আঁচড় কেটে দাগ রাখবো? কিংবা চলতে চলতে পথে ওই গাছের গায়ে ছুরি দিয়ে আনবো, সেই দাগের কথা তো তিনি বলেননি। এমন কিছু কাজ করো যাতে করে, মানুষ তো মরণশীল, আমরা তো মরবো, জীব জগৎ, জন্মিলে মরতে হইবে, অমরকে কোথা কবে ইত্যাদি। তাহলে সেই মরজগতে আমি না থাকার পরেও যাতে আমি এখানে অবস্থান করি, অর্থাৎ মানুষের আলোচ্য বিষয় হয়ে যায়, সেটাই হচ্ছে দাগ রাখা। অর্থাৎ বিবেকানন্দ তাই, অর্থাৎ হ্যাঁ সেটা তাই। এবং সামাজিকভাবে সেই দায়বদ্ধতা, একজন লেখক, একজন সৃজনশীল মানুষ, একজন সাহিত্যিক, তিনি কিন্তু তার সেই লেখার মাধ্যমে, তার সামগ্রিকতার মাধ্যমে তিনি কিন্তু একটা দাগ কেটে যেতে পারেন, তাই না? তিনি কিন্তু দাগ কেটে যেতে পারেন ঠিক সেই সমস্ত মানুষজনের কাছে যারা সর্বাঙ্গীনভাবে তাকে বোঝার চেষ্টা করছে। কিন্তু আবার এটাও তো ঠিক, সবাই কেন সন্তোষ হালদারের লেখা পড়বে, সবাই কেন সন্তোষবাবুকে বুঝতে চাইবে, সবাই বা কেন সন্তোষবাবুর আদর্শিত হতে চাইবে? এইখানে কিন্তু একটা দ্বন্দ্ব বা দ্বিধা কিন্তু লেখকের ভেতরেও থাকে। মাঝে মাঝে কি যখন একা থাকেন, তখন কি এটা মনে হয় যে যেটা চাইছিলেন, যেটা করতে চাইছিলেন, যেটা করার ইচ্ছে ছিল, সেটা অনেক সময় করা হয়ে উঠলো না, পারলেন না? না, এটা এখনো পর্যন্ত আমাকে স্পর্শ করেনি। আমি সবসময় পজিটিভ, ইতিবাচক, আমি নেতিবাচকতাকে কখনো ভাবিনি। শুরু করেছিলাম, আমার হাতে আংটি নেই, তাবিজ কবল নেই, এ নিয়ে মজার কাহিনী আমার জীবনেই আছে। নতুন কাজ পেয়েছি, আমার কর্মক্ষেত্র বারাসাত, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, চাঁদপাড়ায় আসবো, গাড়ি ধরবো, দুপুরবেলায়, সেদিন শনিবার ছিল সম্ভবত, ওই একজন সন্ন্যাসী হনান করে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। আমি ঘুরে দেখছি, আমি ট্রেন টাইম হচ্ছে, বাবা তোর হাতটা দেখাবি? আমি বললাম না, আমি হাত কাউকে দেখাই না। রাখছিস কেন বাবা, রেগে যাচ্ছিস কেন? তোর কাছে কি 25টা পয়সা নেই? আমি বলি একটা পয়সা আমি দেবো না, আপনি এখান থেকে যেতে পারেন, আমার গাড়ির টাইম হয়ে গেছে, গাড়ি আসছে। বিরক্ত হোস নেই, তোর মধ্যে আমি সুলক্ষণ দেখতে পাচ্ছি। আমি বললাম সুলক্ষণ আমার কাছে থাকুক, নমস্কার, আপনি আসুন। কাছে ঘেঁষতে দেয়নি, উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। বিন্দুমাত্র দুর্বলতা আমাকে স্পর্শ করেনি। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলি, যে সেটা হলো সন্তোষবাবু না খুব নীরবে কাজটা করেন তো, কিন্তু এই সমস্ত সৃজনশীল মানুষজনেরা তারা এই নীরবে কাজ করলেও তার যে পারিপার্শ্বিকতা, তার যে পারিপার্শ্বিক ভাবনা, তার নাতি, তার 2 কন্যা, এরাও কিন্তু তারাও এগিয়ে আসেন, সহযোগিতা করেন, মানসিক সহযোগিতা। তারাও কিন্তু প্রথম পাঠক পাঠিকা, তারা পড়েন। এখানেও কিন্তু সন্তোষবাবুর একটা দায়বদ্ধতা আছে, অর্থাৎ কিনা আমার দৃষ্টতা নেবেন না, একটু ভয়াবহ থাকেন প্রথম পাঠক কিন্তু নাতি, কন্যারা। অতএব সেখানেও আপনাকে খুব সচেতন থাকতে হবে, অচেনা পাঠকের বাইরে থেকে দাঁড়িয়েও তাদের কথা। প্রিয় দর্শক, আমরা একটু বরং তাদের অনুভবের কথা একটু শুনে নিই, তারপর আবার আমরা সন্তোষবাবুর সাথে কথা বলব। আমার নাম অঙ্কুশ মণ্ডল। দাদুকে নিয়ে বলতে গেলে আমার সব থেকে বেশি দাদুর লেখা কবিতার কথাই বলতে ইচ্ছা করে, তাই আমি একটি দাদুর লেখা কবিতা বলতে চলেছি। জীবন বহতা নদী, জীবন বহতা নদী, কে যেন বলেছিল, বিচিত্র ঘাট ছুঁয়ে লক্ষ্যের অভিমুখে, অনবদ্য পূর্ণতা, কখনো বা হৃদয়ের উৎসে অনুপম উপহার, দেহভাণ্ডে সুগন্ধি মদিরা, কখনো বা কলিজার গভীর খাতে কোকোনাদ ভেসে যায় স্রোতের ঘূর্ণিতে। আমরা মানুষ পুতুল, ঠোঁটে সব তর্জনী চাপা, টানা টানা দুটো চোখে পাথর চাহনি। ভালো থাকতে হবে, মন্দ হলেও ক্ষতি নেই বৈচিত্র্যের স্বাদে।
আর যদি না থাক, তবে কথাটা যেই বলুক বাহবা দিতে হয় তাকে। জীবনটা সত্যি সত্যি 3 সত্যির বহতা এক রহস্যময় নদী। নমস্কার। নমস্কার, আমি অতসী হালদার, বড় মেয়ে। বাবাকে ছোট থেকে বাবার ভূমিকায় দেখেছি, কিন্তু লেখক হিসাবে বাবাকে এতদিন পরে আস্তে আস্তে যেন নতুন করে চিনতে শিখছি, দেখতে শিখছি। ছোটবেলার থেকে বাবাকে যেভাবে পেয়েছি, এখন যেন মানুষটাকে আরো অন্যরকম ভাবে চোখের সামনে উপলব্ধি করছি। নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাবা ছোট থেকে উঠে এসছে, আমরা শুনেছি গল্পগুলো, কিন্তু এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে যেন রূপকথার গল্পের মতো লাগে সেই জিনিসগুলো। সেই গ্রাম থেকে উঠে আসা, সেখানে ছোট্টবেলায় আমাদের জন্য, আমাদের গ্রামের ছেলে মেয়েদের জন্য বাবার একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করা। সেই প্রতিষ্ঠান আজ নয় করে 30 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজকে সেটা রমরমিয়ে চলছে সেই প্রতিষ্ঠানটা। এই সমস্ত কিছু চোখের সামনে দেখে আসা, কিন্তু লেখক হিসাবে বাবাকে এইভাবে প্রতিষ্ঠা পেতে দেখে আজকে নিজেকে খুব গর্বিত বলে মনে হচ্ছে। নমস্কার, আমি ছোট মেয়ে বনানী হালদার। বাবাকে তো বাবার লেখা নিয়ে পাঠকরা মতামত দেবেন ঠিকই, কিন্তু ছোট থেকে বাবা মানে একটা আশ্রয় আমাদের কাছে, এবং সেই আশ্রয়ে আমরা আস্তে আস্তে মানে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছি। ছোট থেকে এখানে আমরা আগে পাঁচপোতায় থাকতাম, এখানে আসার পর প্রতিদিন বাবার মুখে পাঁচপোতার প্রচুর গল্প শুনেছি, এবং সেখানে ছোটবেলায় বাবা কেমনভাবে থাকতেন, কেমনভাবে তাদের ছোটবেলা কেটেছে, কত কষ্টের মধ্যে মানুষ হয়েছে। যখনই শুনতাম এই কথাগুলো, তখনই কেমন যেন সেই বিভূতিভূষণের পথের পাঁচালী যখন পড়েছি সেই ফিলিংসটা আসতো। এবং প্রতিদিনই বাবাকে তখন ছোটবেলায় যেমন হয় আর কি, ছোটবেলায় পথের পাঁচালী পড়া, তখন থেকেই বাবাকে বলতাম যে তুমি যদি এটা লেখো তাহলে একদম উপন্যাস হয়ে যাবে। এবং সেই বাবা তখন সেই বলে যে ঠাকুরদার ঝুলি বা ঠাকুরমার ঝুলি, সেরকম খুলে একটা খেরোর খাতা টাইপের খাতা বের করে দেখিয়েছিল, যাতে পুরনো নিবের কালিতে লেখা গল্প ছিল, প্রচুর পুরনো, বাবার কলেজ লাইফের সময়ের লেখা। এবং সেইটা যখন বাবা পড়ে শোনাতো, তখন আমি বলতাম যে তুমি এই বয়সে এরকম ভাবে লিখেছো। সেই গল্পের আত্মপ্রকাশ এতদিন বাদে বাবার রিটায়ারমেন্টের পরে আলোর তৃষ্ণা বলে বেরিয়েছে। এবং সেই আলোর তৃষ্ণা বেরোনোর পর বাবার পরিচিতি অনেকটাই বেড়েছে। পরপর আরো অনেকগুলো বই বেরিয়েছে, 4র্থ বইও প্রকাশ পেয়েছে কদিন আগে। এবং এতগুলো বই প্রকাশের পরে বাবাকে নিয়ে সত্যি আগের থেকে যতটা গর্ব ছিল, এখন আরো বেশি গর্বিত। সন্তোষ দা, কথায় কথা বাড়ে, গানে গান বাড়ে, জলে জল বাড়ে, হৃদয় হৃদয় বাড়ে, আর সাহিত্যে বোধহয় সাহিত্যে বাড়ে। বোধহয় একটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললাম। আজকে কিন্তু প্রচুর দর্শক দেখলেন, অতএব আপনার কিন্তু খুব একটা বেশি পালাবার পথ নেই, লিখতেই হবে, এবং লেখার পথ ধরে যে চড়ই বিধি, সেটাকে কিন্তু জীবনভাবে মেনে নিতেই হবে। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা, এইটা আমার মূল্যায়ন, এটা আমার প্রেরণা, এবং এটা তো আমার মানে স্বপ্ন মনে হচ্ছে এখনো। প্রিয় দর্শক, আপনারাও বোধহয় আমার অবস্থাটা বুঝতে পারছেন যে এরকম মানুষদের সান্নিধ্যে বসে আমার সৃষ্টি নিয়ে আমি কথা বলছি, এটা সত্যি আমার এখনো স্বপ্ন ভোর বলে মনে হচ্ছে। এই ভীষণ আনন্দের দিন, এই সমাজ জীবনে মায়ের লক্ষণ। এই স্বপ্ন ঘোরটাই, স্বপ্নের কাজলটা দিয়ে গেলাম, কেমন কাজলদানিটা আমাদের কাছে রইল, কিন্তু স্বপ্নের কাজলটা দিয়ে গেলাম। অতএব দায়বদ্ধতা কিন্তু সেখান থেকে আর এড়াতে পারবেন না। সাহিত্যের নতুন সৃষ্টি আপনাকে আরো অনেক বেশি জারিত করুক, আরো অনেক বেশি আপনার সাহিত্যের সার্থক রূপ কামনা করি। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আজ এই স্বল্পকালীন বা দীর্ঘকালীন আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে আমার সৃজনশীলতা নিয়ে যে কথাগুলো বললাম, আপনারা দীর্ঘক্ষণ আমার কথোপকথনের সঙ্গী হলেন, তার জন্যে আমি যে দায়বদ্ধতা এবং একটা নিজস্ব তাগিদ, এই দুইয়ের মিশ্রণে আমার সৃজনশীলতা চালিয়ে যাচ্ছিলাম একান্তে। এখন থেকে প্রিয় দর্শক মণ্ডলী,
আপনাদের কাছে আমার দায়বদ্ধতা আরও বেশি বেশি বেড়ে গেল।